এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। তো আমরা প্রথম ক্লাসে কিন্তু ঝুঁকি এবং অনিশ্চয়তার চ্যাপ্টারটি সম্পূর্ণরূপে শেষ করতে পেরেছিলাম। এবার আমরা দ্বিতীয় ক্লাসে চলে এসেছি। ফিনান্স ও ব্যাংকিং এর ষষ্ঠ অধ্যায়, তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের মূলধন ব্যয়ের অধ্যায়টি নিয়ে। তোমরা অনেকেই কিন্তু মূলধন ব্যয়ের গড় মূলধন ব্যয়, সাধারণ শেয়ারের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, ঋণপত্রের ব্যয় এগুলো কিভাবে নির্ণয় করতে হয় তোমরা অনেকে জানো না, বা জানলেও অনেকে অনেক ধরনের কনফিউশনে ভোগো, তাই না? আমরা আজকে পুরো ক্লাসে প্রত্যেকটি কনসেপচুয়াল জায়গা, প্রত্যেকটি মূলধন উৎসের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়, গড় মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় একটি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে দেখব। তাই তোমরা যদি যারা যারা ক্লাসে অলরেডি চলে এসেছো তোমরা জানিয়ে দাও স্বভাবত যেটা তোমরা করো। তোমরা কোথা থেকে ক্লাসটি করছো, 1, 2 তোমরা কোন ক্লাসে পড়ছো, এবং 3 তোমরা আসলে শেয়ার করছো কিনা ক্লাসটা। তোমরা যদি ক্লাসটা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, তোমাদের বন্ধুরাও কিন্তু তোমাদের সাথে একই সাথে ক্লাসটি করে ক্লাস থেকে শিখতে পারবে, এবং একই সাথে তোমরা সবাই মিলে এসএসসি পরীক্ষা একটি ভালো রেজাল্ট করতে পারবে। তাই তোমরা যারা যারা ক্লাসটিতে অলরেডি চলে এসেছো এবং শেয়ার করেছো, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে ডান লিখে ফেলো যে তোমরা শেয়ারটি আসলে করেছো। তাহলে আমরা কিন্তু পুরোপুরি ক্লাসে প্রবেশ করতে পারবো। আচ্ছা, এবার আমরা প্রথমেই শুরু করি মূলধন ব্যয়। তোমাদের কমেন্টটি আমি একটু পরেই পড়ছি, তার আগে আমরা শুরু করছি মূলধন ব্যয়। মূলধন ব্যয় বা মূলধনের উৎসসমূহের ব্যয় বলতে আমরা আসলে কি বুঝি, একটা উদাহরণ দেই। একটা উদাহরণ দিলে তোমরা আসলে একদম সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। মূলধন ব্যয়ের জন্য এক্সাম্পলের প্রথমে যে ব্যাপারটি আসে, মনে করো তুমি 5 লক্ষ টাকা তোমার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য মূলধন হিসেবে সংগ্রহ করলে। তাহলে এই মূলধনটা যদি আমি তোমাকে দেই, মানে আমি, তাহলে আমি এখানে কি বিনিয়োগকারী, তাই না? আমি হচ্ছে এখানে বিনিয়োগকারী। আমি তোমাদেরকে 5 লক্ষ টাকা তোমাদের প্রতিষ্ঠানের জন্য দিব, এবং তোমরা কি, তোমরা হচ্ছে এই মূলধনের জন্য প্রাপ্য, তাই না? তোমরা হচ্ছে মূলধনটি সংগ্রহকারী। এই সংগ্রহকারী হচ্ছে তোমাদের কোম্পানিটি। এইবার বিনিয়োগকারী এবং সংগ্রহকারী দুটোর মধ্যে আসলে ব্যাপারটি কি, আমি তোমাকে 5 লক্ষ টাকা দিব, তুমি এই 5 লক্ষ টাকা নিবে আমার কাছে। তার মানে আমরা বলতে পারি না মূলধনের ব্যয় মানে কি, মূলধনের ব্যয় হচ্ছে বিনিয়োগকারীর জন্য আয়, আর সংগ্রহকারীর জন্য খরচ। একদম সহজ ব্যাপার। তার মানে আমরা বলতে পারি না মূলধন যে সরবরাহ করে অর্থাৎ যে বিনিয়োগ করে তার জন্য সেটি হচ্ছে মূলধনের আয়, আর যে সংগ্রহ করে অর্থাৎ কোম্পানি তার জন্য সেটি হচ্ছে মূলধনের ব্যয়। আমরা কমেন্টস গুলো একটু পরে পড়ছি, ততক্ষণ পর্যন্ত আমরা একটু ক্লাসটি দেখে নেই। এবার সরবরাহকারীর জন্য যেটি আয় আমরা পড়েছি, সংগ্রহকারীর জন্য সেটি ব্যয়। মূলধনের ব্যয় দেখার আগে আমরা আরো কিছু ব্যাপার একটু ক্লিয়ার করে নেই। মনে করো তুমি, তোমার কোম্পানির নাম হচ্ছে এবিসি লিমিটেড। আচ্ছা, এবিসি লিমিটেড। এবিসি লিমিটেড দুটি উপায়ে মূলধন সংগ্রহ করে। আমরা জানি অনেকগুলো উপায় রয়েছে মূলধন সংগ্রহ করার জন্য। একটি হচ্ছে শেয়ার, আর একটি হচ্ছে অন্যতম বন্ড। মনে করো ফর এক্সাম্পল তুমি শেয়ার নিয়েছো 20 লক্ষ টাকার, এবং বন্ড সংগ্রহ করেছো 10 লক্ষ টাকার। ঠিক আছে, এই তো এই 20 লাখ এবং 10 লাখ টাকার মধ্যে মনে করো তোমাকে 10% ডিভিডেন্ড দিতে হবে ফর এক্সাম্পল, এবং এই 10 লাখ টাকা যে নিয়েছো সেখানে 12% ইন্টারেস্ট দিতে হবে ফর এক্সাম্পল, ধরে নিচ্ছি। তার মানে এই যে দুটি মূলধন তুমি সংগ্রহ করলে টোটাল কত হলো, তোমার ধরে নিচ্ছি 22% তোমাকে খরচ হিসেবে দিতে হবে এক্সট্রা, তাই না? এই যে 22% এক্সট্রা খরচ হিসেবে দিতে হবে, এর জন্য এই 22% তোমার কি মূলধনের টোটাল ব্যয় না, মূলধনের টোটাল ব্যয়। এবার তুমি মনে করো তোমার দুইটা উৎস, তুমি যদি এভারেজ বের করতে চাও তোমার কত আসবে, 11% হচ্ছে তোমার গড় ব্যয়। তার মানে আমি কি বলতে পারি না যে তোমার প্রতি 100 টাকা মূলধন সংগ্রহ করার কারণে 11 টাকা গড়ে তোমার খরচ রয়েছে। এবার তাহলে আমাকে বলো তো এই 11% কি, এই 11% হচ্ছে আমাদের জন্য মূলধন ব্যয়। ঠিক আছে, এর মধ্যে আমরা কমেন্ট গুলো পড়ে নেই, কে কে এসেছো আমাদের ক্লাসে দেখছি। রিফাত ক্লাসটি জয়েন করেছো, সাদ বলেছো এসএসসি ক্লাসটি করছো, খলিলুর ক্লাসটি জয়েন করেছো, সোহেল ডান লিখেছো তার মানে সে ক্লাসটি শেয়ার করেছে, রহমান ক্লাসটি করছে, রানা ক্লাসটি করছে। আচ্ছা, তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে ক্লাসটি জানিয়ে দাও যে তোমাদের ক্লাসটি শুরু হয়ে গিয়েছে, তাহলে তো তোমাদের বন্ধুরাও ক্লাসে চলে আসতে পারবে। আচ্ছা, যেটা বলছিলাম, এই 11% কি, এই 11% হচ্ছে তোমার গড় মূলধন ব্যয়। তার মানে আমরা কি বলতে পারি যে একটি প্রতিষ্ঠান যেই পরিমাণ আয় করুক না কেন তাকে মিনিমাম 11% আয় করতেই হবে। যদি 11% সে আয় করতে না পারে তাহলে কি শেয়ার হোল্ডারদেরকে এবং বন্ড হোল্ডারদের দায় পরিশোধ করতে পারবে? পারবে না। কিন্তু তাদেরকে লভ্যাংশ এবং ঋণ দিতে পারবে? পারবে না। কিন্তু তাই আমরা বলি
একটি প্রতিষ্ঠানের সর্বনিম্ন আয়ের হার, কি বলি, সর্বনিম্ন আয়ের হার ইকুয়ালস টু ওই প্রতিষ্ঠানের মূলধন ব্যয়। কি বললাম, একটি প্রতিষ্ঠানের সর্বনিম্ন আয়ের হার ওই প্রতিষ্ঠানের মূলধন ব্যয়ের সমান হবে। কিভাবে, আমরা একটু আগে বলেছিলাম যে 11% যদি ধরে নিলাম তোমার যদি মূলধনের ব্যয় হয়, তোমাকে মিনিমাম কমপক্ষে 11% আয় করতেই হবে, আদারওয়াইজ কিন্তু তুমি তোমার মূলধনের যেই দাতারা রয়েছে তাদেরকে তুমি ব্যয় পরিশোধ করতে পারবে না। তাই পরীক্ষা যখন ক নাম্বার প্রশ্নে আসে মূলধন ব্যয় কাকে বলে, তখন আমরা লিখব মূলধন ব্যয় হচ্ছে একটি প্রতিষ্ঠানের সর্বনিম্ন প্রত্যাশিত আয়ের হার, তাহলেই হয়ে যাবে। আমরা অনেকে যে ভুলটা করি, আমরা স্বাভাবিকভাবে মূলধন ব্যয়ের সংজ্ঞা লিখে ফেলি। আমরা কি লিখি, আমরা লিখি মূলধন সংগ্রহের জন্য যেই ব্যয় হয় সেটা হচ্ছে মূলধন ব্যয়। এটি কারেক্ট আনসার ঠিক রয়েছে একটা সেন্সে, বাট একদম ফর্মাল কারেক্ট আনসার হওয়া উচিত একটি প্রতিষ্ঠানের সর্বনিম্ন আয়ের হারই হচ্ছে ওই প্রতিষ্ঠানের মূলধন ব্যয়। আচ্ছা, এবার আমরা একটি এমসিকিউ দেখে ফেলি যে আমরা আসলে ক্লাসটি বুঝতে পারছি কিনা। তোমরা সবাই কমেন্ট সেকশনে ক্লাসটিতে এমসিকিউর উত্তরটি দিয়ে জানাও যে তোমরা আসলে বুঝতে পারছো কি পারছো না। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, প্রথম কুইজ এই ক্লাসের, বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায়ের কি বলা হয়? আমরা কিন্তু অলরেডি পড়েছি যে বিনিয়োগকারীর প্রত্যাশিত আয়ের হারকে ব্যবসায় কি বলা হয়। দেখি সবাই কারেক্ট আনসারটি কমেন্ট সেকশনে জানাও তো। অপশন এ মুনাফার হার, অপশন বি মূলধন ব্যয়, অপশন সি বিনিয়োগের সুদ, অপশন ডি তহবিলের উৎস। তোমরা সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। প্রশ্নটি আমাদেরকে আবারও বলছি, বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায়ের কি বলা হয়? অপশন এ মুনাফার হার, অপশন বি মূলধন ব্যয়, অপশন সি বিনিয়োগের সুদ এবং অপশন ডি তহবিলের উৎস। আচ্ছা, সায়েদ বলছে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, রানা বলছো মূলধন ব্যয়, শাকিল বলছো মুনাফার হার, একটু চিন্তা ভাবনা করে উত্তর দিও। ইশিকা বলছো মূলধন ব্যয়, আর বিজয় বলছো বি অপশন কারেক্ট আনসার, রিফাত বলছে বি, রোজারিও বলছো বি। তোমরা কিন্তু আস্তে আস্তে সবাই একই উত্তর দিচ্ছ, তার মানে আমরা বলতেই পারি তোমরা আসলেই এই মূলধন ব্যয়ের সংজ্ঞাটি বুঝতে পেরেছো এবং বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ওই প্রতিষ্ঠানের মূলধন ব্যয় বলা হয়। তার মানে যারা বি উত্তর দিয়েছো তারা সবাই কারেক্ট, তাদেরকে 10 মিনিট স্কুল পক্ষ থেকে অনেক বেশি অভিনন্দন। আচ্ছা, কেন আসলে এ হলো না, একজন মুনাফার হার বলেছো? দেখো, বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয় বা সর্বনিম্ন আয়ের হার মুনাফা না, সর্বনিম্ন আয়ের হারকে বলা হয় ওই প্রতিষ্ঠানের মূলধন ব্যয়। মুনাফা কিন্তু এর বেশিও হতে পারে। আচ্ছা, তাহলে কিন্তু আমরা মূলধন ব্যয়ের সংজ্ঞাটি শিখে ফেললাম। এবার আমরা মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। তার আগে আমাদের জানা উচিত না, এই যে মূলধন ব্যয় নির্ণয় করছি, মূলধন ব্যয় শিখছি, কেন আসলে শিখছি, কি দরকার, মূলধন ব্যয়ের গুরুত্বটাই বা কি, তাই না? যদি তুমি মূলধন ব্যয় নির্ণয় করতে সঠিকভাবে ব্যর্থ হও, তাহলে কিন্তু তুমি সঠিক বিনিয়োগ সিদ্ধান্তটি গ্রহণ করতে পারবে না। তার মানে যদি আমি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত, তাহলে আমাকে মূলধন ব্যয়টি কেয়ারফুলি নির্ণয় করতে হবে। যদি আমি মূলধন ব্যয়টি নির্ণয় করতে পারি কেয়ারফুলি, তখন আমি সঠিক প্রকল্পে বিনিয়োগ করতে পারবো। আমি দেখব কোন উৎসের মূলধন ব্যয় সবচেয়ে কম, সেখানে আমি বিনিয়োগটি করতে পারবো। আচ্ছা, 2 নম্বর যে কারণ সেটি হচ্ছে মূলধন কাঠামো কি রকম হবে সেটি আমি বুঝতে পারবো। প্রশ্ন হচ্ছে মূলধন কাঠামো কি? তোমরা কি জানো আসলে মূলধন কাঠামো বলতে কি বোঝায়? যদি জানো কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাতে ভুলবে না যে মূলধন কাঠামো আসলে কি। যারা জানো না তাদের জন্য বলছি, মূলধন কাঠামো হচ্ছে একটি প্রতিষ্ঠান কি কি উৎস থেকে মূলধন নিচ্ছে তার যে রেশিওটা, তার যে অনুপাতটি সেটি। ফর এক্সাম্পল, তুমি যদি তোমার কারো থেকে তুমি টাকা সংগ্রহ করতে চাও, তোমার কিন্তু মোটা দাগে দুটি জায়গা রয়েছে। এক, তুমি তোমার পরিবার থেকে নিতে পারো, তাই না? পরিবার থেকে তুমি টাকা পয়সা নিতে পারো। 2, তোমার টাকা প্রয়োজন হলে তুমি বাইরের মানুষ থেকে, অর্থাৎ তোমার বন্ধু বান্ধব থেকে তুমি ধার নিতে পারো, তাই না? একইভাবে একটি প্রতিষ্ঠানও কিন্তু দুটি উৎস থেকে মোটা দাগে মূলধন সংগ্রহ করে থাকে। এক, তারা মালিক থেকে মূলধন সংগ্রহ করে, যেটাকে আমরা বলি ইকুইটি, যেটাকে আমরা কি বলি, ইকুইটি, অর্থাৎ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, প্রবর্তকদের শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার, এগুলো নিয়ে আমরা কিন্তু অলরেডি কথা বলেছি। তোমরা কিন্তু 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে লাইভ ক্লাস থেকে সেই ক্লাসটি মিস করে থাকলে তোমরা ক্লাসটি করে নিতে পারো, তাই না? এই ইকুইটি হচ্ছে একটি উৎস। এক। 2 নাম্বার, মালিকদের বাইরে থেকে গিয়ে তোমরা কিন্তু বাইরে থেকে ঋণ নিতে পারো। তার মানে ঋণ বা ডেট হচ্ছে অন্যতম আরেকটি উৎস।
এই ইকুইটি এবং ঋণ থেকে তুমি চাইলে কি করতে পারো, মূলধন সংগ্রহ করতে পারো। এবার একটা এক্সাম্পল দেই, আরো ক্লিয়ার হয়ে যাবে। মনে করো তুমি তোমার টোটাল 100 লক্ষ টাকা লাগবে। কত লক্ষ টাকা? 100 লাখ টাকা। এই প্রতিষ্ঠান থেকে তুমি 60 লাখ টাকার ইকুইটি ক্যাপিটাল নিলে, অর্থাৎ শেয়ার থেকে নিলে। বাকি 40 লাখ টাকা তুমি ঋণ থেকে নিলে। তার মানে আমরা বলতে পারি না, তার মানে আমরা বলতে পারি এই প্রতিষ্ঠানটি 60:40 রেশিওতে মূলধন সংগ্রহ করেছে। তার মানে এটি হচ্ছে এই প্রতিষ্ঠানের মূলধন কাঠামো। অর্থাৎ এই প্রতিষ্ঠানের ইকুইটি থেকে কি পরিমাণ টাকা নিল, ঋণ থেকে কি পরিমাণ টাকা নিল, সেটি হচ্ছে ওই প্রতিষ্ঠানের মূলধন ব্যয়, এই মূলধন কাঠামো। এবার একটি প্রতিষ্ঠানের জন্য মূলধন কাঠামো কিরকম হওয়া উচিত? সে কি 60:40 রেশিওতে যাবে, নাকি সে 40:60 রেশিওতে যাবে, নাকি 50:50 রেশিওতে যাবে? এটা জানার জন্য তাকে মূলধন ব্যয় নির্ণয় করে তারপর দেখতে হবে কোথায় খরচটা সবচেয়ে কম হচ্ছে। তাই মূলধন কাঠামো জন্য, মূলধন কাঠামো জানার জন্য একটি প্রতিষ্ঠানকে মূলধন ব্যয় নিয়ে নিতে হয়। আচ্ছা, এবার আমরা পরবর্তীতে আস্তে আস্তে গাণিতিক সমস্যাগুলোর দিকে চলে যাব। তার আগে তোমাদের কমেন্ট গুলো পড়ে নেই। রাজ বলছো কুমিল্লা থেকে সে জয়েন করেছো, ইস্তিয়াক বলছো যশোর থেকে জয়েন করেছো, ইমন রাজশাহী থেকে এবং তার শেয়ার করা ডান, অসংখ্য ধন্যবাদ তোমাকে। কোয়েল বলছো ভালো লাগছে, ধন্যবাদ তোমাকে, আমাদের সাথেই থাকো। সাইফুল ঢাকা থেকে কমেন্ট করছো ইংলিশ টার্ম গুলো বলে দিলে ভালো হয়। অবশ্যই তোমাদের জন্য আমি ইংলিশ টার্ম গুলো বলে দিব। মূলধন কাঠামোর ইংরেজি হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এবার আমরা তাহলে পরবর্তী যে টপিকটি সেটাতে চলে যাই, মূলধন ব্যয় নির্ণয়। একটি প্রতিষ্ঠানের মোটা দাগে কিন্তু 4টি মূলধনের উৎস রয়েছে। কয়টি? 4টি। কি কি? এক, প্রথমেই প্রতিষ্ঠানটি বাইরে থেকে ঋণ নিতে পারে। তার মানে হচ্ছে ঋণ হচ্ছে অন্যতম একটি মূলধনের উৎস। 2 নাম্বার, প্রতিষ্ঠানটি চাইলে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের থেকে কি নিতে পারে? মূলধন সংগ্রহ করতে পারে। 3 নাম্বার, প্রতিষ্ঠানটি চাইলে সাধারণ শেয়ার থেকে মূলধন সংগ্রহ করতে পারে, সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে। এবং সর্বশেষ, প্রতিষ্ঠানের যেই সংরক্ষিত মুনাফা থাকে না, সেখান থেকেও তারা চাইলে কি করতে পারে? মূলধন সংগ্রহ করতে পারে। এই 4টি উৎসের কিভাবে কিভাবে মূলধনের ব্যয় নির্ণয় করতে হয় সেটা আমরা শিখবো এই ক্লাসে। দেন আমরা শিখবো গড়পড়তা টোটাল মূলধনের যে ব্যয়টি হয় সেটি কিভাবে নির্ণয় করতে হয়, যেটাকে আমরা বলেছি গড় মূলধন ব্যয়, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। আমরা একে একে চলে যাই। প্রথমে আমরা চলে আসি ঋণ বা ডেপ্ট ক্যাপিটালের কিভাবে মূলধন ব্যয় নির্ণয় করতে হয়। কস্ট অফ ডেপ্ট বা ঋণ মূলধনের ব্যয়কে সংক্ষেপে ডিনোট করা হয় কে ছোট হাতের ডি দ্বারা, কে ডি দ্বারা। ঠিক আছে, এই টার্মটির সাথে আমাদের পরিষ্কার থাকতে হবে। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে কিভাবে ঋণ নিতে পারে। মনে করো তুমি, তোমার টাকা প্রয়োজন, তুমি চাইলে কিন্তু ব্যাংক থেকে টাকা ঋণ নিতে পারো, তাই না? মনে করো তোমার 10 লক্ষ টাকা লাগবে, তুমি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ঋণ নিলে। এই 10 লক্ষ টাকার মধ্যে তোমাকে ব্যাংক বলেছে 5 বছরের মধ্যে টাকাটা ফেরত দিতে হবে, এবং ইন্টারেস্ট রেট বা সুদের হার তোমাকে 10% বলেছে। তার মানে কিন্তু আমরা সহজে নির্ণয় করতে পারি এই যে 10% রয়েছে, এই 10% হচ্ছে তোমার নেওয়া ঋণের ব্যয়। তার মানে ঋণের ব্যয় হচ্ছে 10%। কিন্তু একটি কোম্পানির জন্য কিন্তু এটি অনেক ভিন্ন, একটি প্রতিষ্ঠানের জন্য অনেক ভিন্ন এটি নির্ণয় করা। কিভাবে? প্রতিষ্ঠান যখন ঋণ নেয় তখন কিন্তু প্রতিষ্ঠান সেখান থেকে কর বাদ পায়, অর্থাৎ প্রতিষ্ঠানের যেই ঋণের খরচ, সেই ঋণের খরচ থেকে করটাকে বাদ দিতে হয়। কিভাবে বাদ দিতে হয় খেয়াল করো। মনে করো 10% সুদের হারে প্রতিষ্ঠান 5 লক্ষ টাকা নিয়েছে, এই 5 লক্ষ টাকা প্রতিষ্ঠানকে 5 বছরে ফেরত দিতে হবে। এবার দেখো এই যে 10% সুদের হার রয়েছে, এই 10% সুদের মধ্যে প্রতিষ্ঠানের যে সুদের পরিমাণটা বের হবে সেই পরিমাণটা কিন্তু বিশদ আয় বিবরণীতে কর পরবর্তী মুনাফা থেকে বাদ দিতে হবে। তার মানে প্রতিষ্ঠানকে যে পরিমাণ সুদ দিতে হয় সেই পরিমাণ সুদের টাকার উপরে কর সে ছাড় পায়। এই জন্য এই উৎসকে বলা হয় ট্যাক্স এক্সেমটেড কস্ট বা কর বাদযোগ্য ব্যয়। এজন্য আমরা বলি একটা ঋণ বা ঋণ মূলধন হচ্ছে কর বাদযোগ্য ব্যয়ের উদাহরণ বা কর বাদযোগ্য ব্যয়ের উৎস। মনে রাখবে এই যে 4টা উৎস আমরা জানছি, এই 4টা উৎসের মধ্যে ঋণ মূলধন হচ্ছে একমাত্র কর বাদযোগ্য ব্যয়। বাকি প্রত্যেকটি থেকে যেই ব্যয় হয় সেই ব্যয়ের উপর কি দিতে হয়? কোম্পানিকে ট্যাক্স দিতে হয় একটা নির্দিষ্ট হারে। এটা আমাদেরকে জেনে রাখতে হবে। এবার আমরা পরবর্তী ব্যাপারে চলে যাই, যেটি হচ্ছে আমাদের ঋণ মূলধনের ব্যয় কিভাবে
নির্ণয় করতে হয়। আমরা জেনেছি কিন্তু অলরেডি যে আমার কি বাদ যায়, আমার হচ্ছে সেখান থেকে ট্যাক্সটা বাদ যায়। এবার খেয়াল করো, আমরা যে সূত্রের মাধ্যমে নির্ণয় করবো সেই সূত্রটা কি, কস্ট অফ ডেট ইকুয়ালস টু বড় হাতের কেডি ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট। এখানে প্রশ্ন হচ্ছে কেডি মানে কি, আমরা জানি এই কেডি মানে হচ্ছে কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়। এই কেডি হচ্ছে কর পূর্ববর্তী ঋণ মূলধনের ব্যয়। কি বলছি, কর পূর্ববর্তী ঋণ মূলধন ব্যয়। এক মানে বুঝি যে এক, টি মানে হচ্ছে ট্যাক্স রেট অর্থাৎ করের হার, আর এই কেডি মানে হচ্ছে কর পরবর্তী ঋণ মূলধনের ব্যয়। আমরা কিন্তু টার্মগুলোর সাথে পরিচিত হয়ে গেলাম। এবার আমরা দেখি ক্যালকুলেশন কিভাবে করতে হয়। একদমই সহজ, আমি তোমাকে একটা অঙ্ক বলি মুখে মুখে, তোমরা আমাকে কারেক্ট আনসারটি দিয়ে দিবে। অলরাইট, ওকে, চলো আমরা অঙ্কটি করি। মনে করো একটি প্রতিষ্ঠান, ফর এক্সাম্পল প্রতিষ্ঠানটি তোমার 50 লক্ষ টাকা ঋণ নিল। কত লক্ষ টাকা, বা 50 লক্ষ টাকার বন্ড ইস্যু করলো। অলরাইট, আচ্ছা, এবার সুদের হার হচ্ছে 20%, ইন্টারেস্ট রেট কত, 20%। ট্যাক্স রেট বা করের হার হচ্ছে কত পার্সেন্ট, ফর এক্সাম্পল 20%ই। আমার কাছে জানতে চেয়েছে কর পরবর্তী মূলধনের ঋণ মূলধনের ব্যয় কত। আমি জাস্ট সূত্রের মধ্যে মান বসিয়ে দিলে আমার অঙ্কটা চলে আসবে। আমি করে ফেলি। আচ্ছা, খেয়াল করো, আমাদের সূত্রের মধ্যে মান বসাচ্ছি। কস্ট অফ ডেপ্ট কত, ইন্টারেস্ট কত, 20% না, 20 ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট কত, আবারও 20%, 0.20। তোমরা যারা যারা আমার আগে ক্যালকুলেট করতে পারবে সরাসরি কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমাদের সঠিক উত্তরটি তোমরা আমার আগে দিতে পেরেছো। আচ্ছা, 20 ইন্টু 0.80 অর্থাৎ 80, এই বিয়োগ ফলের আনসারটা বের করলাম। তারপরে আনসার চলে আসবে 16, অর্থাৎ 16% হচ্ছে এই প্রতিষ্ঠানের কর পরবর্তী ঋণ মূলধনের ব্যয়। কারেক্ট আনসার কত, 16%। তোমরা যারা যারা বুঝতে পেরেছো এখনই কমেন্ট সেকশনে ইয়েস লিখে দাও যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি। যারা বুঝতে পারোনি, যারা চাও আরেকবার আমি বুঝিয়ে দেই, তারা কমেন্ট সেকশনে নো লিখতে পারো, আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দিব। তাহলে কি করলাম আমরা, ঋণ মূলধন আমরা জানলাম এটি হচ্ছে করবাদযোগ্য ব্যয়। তারপর আমি সূত্রের মধ্যে দেখলাম যে আমাকে যখন করের হার দেওয়া থাকবে, সুদের হার বা ঋণ মূলধনে ব্যয় দেওয়া থাকবে, তখন জাস্ট আমি করটা অ্যাডজাস্ট করব, আমি কর পরবর্তী ঋণ মূলধনে ব্যয়টা পেয়ে যাব। একদম সহজ। আচ্ছা, জারিফ বলছো নো, তার মানে সে বুঝুনি, তোমার জন্য আবার রিপিট করব। শিক্ষা বলছো ইয়েস, জুবাইর বলছো ইয়েস। সংরক্ষিত মুনাফা কি বিগত বছরের মুনাফা কিনা একটু পরেই দেখবে, আমরা আলাদা আলোচনা করব। রাজ বলেছো ইয়েস, নাবিলা বলেছো ইয়েস। আচ্ছা, যে বুঝুনি তার জন্য আবারও বলছি, তোমার কাছে যখন করের হার দেওয়া থাকবে, সুদের হার দেওয়া থাকবে, তখন তুমি একদম সিম্পলি যেটা করবে, ওই সুদের হারের সাথে করটা অ্যাডজাস্ট করে দিবে। কারণ তুমি জানো যে করের হারটা কি, মানে ঋণের মূলধনের ব্যয়টা কি একদম করবাদযোগ্য না, তাই একদম 20 ইন্টু 1 মাইনাস 0.20 করের হারটা বাদ দিয়ে দিলাম, অ্যাডজাস্ট করলাম, আমি উত্তর পেয়ে গেলাম 16%। একদম সহজ। আচ্ছা, এবার তোমরা কে কে বুঝতে পেরেছো সেটা জানার জন্য আমরা আরেকটি কুইজ খেলে ফেলি। প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য, কোনটি করবাদযোগ্য মূলধনের ব্যয়? একদম সহজ, বারবার পরীক্ষায় আসে, তাও আমরা ভুল করি। দেখি আনসার করতে পারি কিনা। কোনটি করবাদযোগ্য মূলধনের ব্যয়? অপশন এ সাধারণ শেয়ার, অপশন বি অগ্রাধিকার শেয়ার, অপশন সি ঋণ মূলধন, অপশন ডি সংরক্ষিত মুনাফা। খুব দ্রুত কমেন্ট সেকশনে এ বি সি অথবা ডি লিখে কারেক্ট আনসারটি জানিয়ে দাও যে তোমরা আসলে বুঝতে পারছো কি বুঝতে পারছো না। আচ্ছা, কমেন্ট গুলো পড়ে ফেলি। এবার তোমাদের মধ্যে কে কমেন্ট করেছো? সোহেল বলছো ইয়েস, তোমরা বুঝতে পেরেছো। রাজ বলছো সি কারেক্ট আনসার। রায়হান বলছো ঋণ মূলধন সঠিক উত্তর। ঘোষ বলছো এ কারেক্ট আনসার। জুবায়ের বলছো সি। পাঠান বলছো এ। আরেকজন বলছো সি কারেক্ট আনসার, একজন বলছো ডি কারেক্ট আনসার। তার মানে তোমরা কি এখনো কনফিউজ? আমরা কিন্তু অঙ্কের মধ্যেই করেছিলাম, দেখো একটা ট্যাক্স রেট দেওয়া ছিল এবং সুদ দেওয়া ছিল, আমরা অ্যাডজাস্ট করে কর পরবর্তী ঋণ মূলধন বের করতে পেরেছিলাম। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ঋণ মূলধনের ব্যয়। তার মানে সি হচ্ছে আমার কারেক্ট আনসার। যারা পেরেছো সবাইকে অসংখ্য অভিনন্দন। কেন এ হলো না? সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করতে গেলে দেখবে তখন কিন্তু আমরা আর করটাকে বা ট্যাক্স রেটটাকে অ্যাডজাস্ট করি না, কিন্তু ঋণ মূলধনে ব্যয় নির্ণয় করার সময় আমরা ট্যাক্স রেটটাকে অ্যাডজাস্ট করি। খেয়াল রাখবে, এটা কিন্তু আমাদের পরবর্তীতে গড় মূলধন ব্যয়ে আবারও প্রয়োজন হবে। আচ্ছা,
পরবর্তী টপিকে যাওয়ার আগে এবার দ্বিতীয় যে টপিকটি আমাদের জন্য রয়েছে সেটি হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ব্যয়। আমরা কিন্তু অলরেডি ঋণ মূলধনের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখে ফেলেছিলাম। আমাদের জন্য ঋণ মূলধনের ব্যয় বা কস্ট অফ ডেপ্ট শেষ। আচ্ছা, 2 নাম্বার কস্ট অফ প্রেফার্ড স্টক বা অগ্রাধিকার শেয়ারের ব্যয়। অনেকে বলছো যে ইংলিশটা কেন লিখছি, কারণ হচ্ছে আমাদের সাথে অনেকে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট রয়েছে, তাই আমরা যদি ইংলিশ টার্মগুলো বলি তাদের জন্য বোঝা সহজ হয়ে যায়। আমি ইংলিশ বাংলা দুটোই বলছি, তোমার জন্য বোঝা আশা করি অনেক বেশি সহজ হবে। এবার আমরা দ্বিতীয় যে ব্যাপারটি সেটিতে চলে যাই। হ্যাঁ, প্রথমেই অগ্রাধিকার শেয়ারের ব্যয়। অগ্রাধিকার শেয়ার বলতে আমরা আসলে কি বুঝি সেটা আমরা শেয়ারের ক্লাসে পড়েছিলাম যে যে শেয়ারের লভ্যাংশের হারটা কি থাকে, একদম ফিক্স থাকে। ঋণের সাথে অগ্রাধিকার শেয়ারের পার্থক্য হচ্ছে ঋণ দিলে ঋণ হোল্ডাররা কিন্তু মালিক হয় না কোম্পানির, কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক থাকে। সেখানে সুদ দেওয়া হয় নির্দিষ্ট হারে, অগ্রাধিকার শেয়ারে নির্দিষ্ট হারে ডিভিডেন্ড বা লভ্যাংশ দেওয়া হয়। তাই আবার ঋণের মধ্যে একটা নির্দিষ্ট মেয়াদকাল থাকে। বেশিরভাগ অগ্রাধিকার শেয়ারে, আবারও বলছি, বেশিরভাগ অগ্রাধিকার শেয়ারে কি থাকে না, নির্দিষ্ট হারে কোনো মেয়াদকাল থাকে না। এই অগ্রাধিকার শেয়ারের যে মূলধন ব্যয় সেটি কিভাবে নির্ণয় করে আমরা এবার সেটি দেখব। অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় বা কস্ট অফ প্রেফার্ড স্টক ইকুয়ালস টু, আমরা জানি লভ্যাংশের পরিমাণ, অর্থাৎ যে লভ্যাংশ দেয়া থাকবে তার পরিমাণ। আবারও বলছি, লভ্যাংশের পরিমাণ। মনে রাখবে হার আর পরিমাণের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। হার মানে কি, পার্সেন্টেজ, আর পরিমাণ মানে সংখ্যা। আমি কিন্তু হার লিখিনি, আমি কি লিখেছি, লভ্যাংশের পরিমাণ। এটা খেয়াল রাখবে, আমি কিন্তু বোল্ড করে দিলাম, বক্স করে দিলাম। আচ্ছা, লভ্যাংশের পরিমাণ ডিভাইডেড বাই লভ্যাংশের বা শেয়ারের বিক্রয় মূল্য। লভ্যাংশের পরিমাণ ডিভাইডেড বাই শেয়ারের বিক্রয় বা বাজার মূল্য। এবার যদি তুমি এই দুটি ভাগ করে দিতে পারো তাহলে তুমি কস্ট অফ প্রেফার্ড স্টক বা অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের যে পার্সেন্টেজটা সেটি পেয়ে যাবে। সংক্ষেপে যদি লিখি, লভ্যাংশের পরিমাণকে লেখা যায় ডিভিডেন্ড অফ প্রেফার্ড স্টক ডিভাইডেড বাই নেট সেলস ভ্যালু বা নিট বিক্রয় মূল্য, শেয়ারের বিক্রয় মূল্য। একই কথা কিন্তু দুইটা। আচ্ছা, এবার আমরা একটি অঙ্ক দেখি। অঙ্কের মাধ্যমে সরাসরি আমরা কি করে ফেলবো, এটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখে ফেলবো। অঙ্কটি আমাদের জন্য হচ্ছে একটি অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য বা ফেস ভ্যালু হচ্ছে 2000 টাকা। কত টাকা, 2000 টাকা। লভ্যাংশের হার 10%, শেয়ারের লভ্যাংশের হার দেওয়া রয়েছে 10%, বিক্রয় মূল্য যদি 1700 টাকা হয় তাহলে ব্যয় কত। আমাকে বলেই দিয়েছে অগ্রাধিকার শেয়ার, আমার আর অন্য কোনো চিন্তা করতে হবে যেটা অন্য কোনো হচ্ছে না। আমাকে লিখিত মূল্য দেওয়া রয়েছে, ফেস ভ্যালু দেওয়া রয়েছে, লভ্যাংশের হার দেওয়া রয়েছে 10%, শেয়ারের বিক্রয় মূল্য দেওয়া আছে 1700 টাকা। জানতে চেয়েছে কস্ট অফ প্রেফার্ড স্টকটা কত। আমরা এবার নির্ণয় করি, চলো। আমাদের কি লভ্যাংশের পরিমাণ লাগবে না হার লাগবে বলো তো, কমেন্ট সেকশনে জানাও তো। হার লাগবে না, কিন্তু পরিমাণ লাগবে। কিন্তু আমার কি দেওয়া রয়েছে, হার দেওয়া রয়েছে। এখন আমরা কি করব, এখন কাজটা একদম সিম্পল। আমার যে লিখিত মূল্য রয়েছে সেটার উপর যখন আমি লভ্যাংশের হারটাকে গুণ করব তাহলেই আমি কি পেয়ে যাব, লভ্যাংশের পরিমাণটা পেয়ে যাব। আমার লিখিত মূল্য কত, 2000 টাকা, ফেস ভ্যালু হচ্ছে 2000, আর কত পার্সেন্ট বলা রয়েছে, 10%। 2000 ইন্টু 10% ক্যালকুলেটরে করে দেখো কত আসে, মাত্র 200 টাকা। তার মানে এই 200 টাকা হচ্ছে আমার লভ্যাংশের পরিমাণ। তাহলে কত বসবে এখানে উপরে, 200 ডিভাইডেড বাই নেট সেলস ভ্যালু, অর্থাৎ শেয়ারের বিক্রয় মূল্য। আমার কাছে শেয়ারের বিক্রয় মূল্য কত দেওয়া রয়েছে, 1700 টাকা। 1700 টাকা তাহলে আমি সরাসরি বসিয়ে দিতে পারবো না, হ্যাঁ 1700 টাকা। তাহলে কত আসবে, 200 কে তুমি যদি 1700 দ্বারা ভাগ করো তাহলে তোমার উত্তর কত আসবে, উত্তর আসবে 0.1176। কত আসলো, 0.1176। এবার এখানে কি তুমি আনসার শেষ? আমরা জানি প্রত্যেকটাই কি করতে হয়, পার্সেন্টেজে কনভার্ট করতে হয় না। প্রত্যেকটাকে আমার পার্সেন্টেজে কনভার্ট করতে হলে কি করতে হবে, জাস্ট কিছুই করতে হবে না, 100 গুণ দিয়ে দিবে, তোমার পার্সেন্টেজটা চলে আসবে 11.76%। তাহলে আমার কারেক্ট আনসার কত, 11.76%। একদম সহজ না নির্ণয় করা? আমি কি করলাম, কিছুই করলাম না, জাস্ট লভ্যাংশের পরিমাণটাকে শেয়ারের বিক্রয় মূল্য দ্বারা ভাগ করে দিলাম, আমি 11.76% সঠিক উত্তরটি পেয়ে গেলাম। তোমরা যারা কমেন্ট সেকশনে আছো তোমরা জানিয়ে দিতে পারো তোমরা এই প্রশ্নটিও বুঝতে পেরেছো নাকি পারোনি। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাব। তার আগে একটা কথা বলে রাখি, আমি নিজে পার্সোনালি
যখন পরীক্ষার পরে রেজাল্ট পেয়েছিলাম এসএসসি পরীক্ষার পরে, তখন আমার কিন্তু নিজের ফলাফল ভালো হওয়ার পরেও আমি কিন্তু অনেক বেশি খুশি হতে পারিনি, কারণ আমার অনেক কাছের বন্ধু কিন্তু ওই ভালো রেজাল্ট বা আশানুরূপ ফলাফল করতে পারেনি, যার কারণে আমি কিন্তু তাদেরকে নিয়ে একই বিশ্ববিদ্যালয় বা একই কলেজে পড়তে পারিনি। এখন তোমরা যদি চাও তোমার কাছের বন্ধুদেরকে নিয়ে তোমরা একই সাথে একই কলেজে পড়বে, একই বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাহলে কিন্তু তোমরা এই ক্লাসটি তাদের সাথে শেয়ার করে দাও, তাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে ক্লাসটি হচ্ছে। তখন কি হবে, তারাও তোমার সাথে ক্লাসটি করে ভালো ফলাফল করতে পারবে এবং তোমরা সবাই একই সাথে একই ফ্রেন্ড সার্কেল নিয়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। তাই শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। ওকে, আমরা কমেন্টগুলো দেখি। 11.76% কারেক্ট আনসার বলেছে মাহমুদ। ফারাবি বলেছে বুঝতে পেরেছো। নাইম বলেছে বুঝতে পেরেছো। শেয়ারের পরিমাণটা নির্ণয় করে দেখান একজন বলেছে। আচ্ছা, আমি দেখাচ্ছি শেয়ারের পরিমাণটা কিভাবে নির্ণয় করতে হয়। লভ্যাংশের লভ্যাংশের পরিমাণ নির্ণয় করার সময় যে লিখিত মূল্য দেওয়া থাকবে সেই লিখিত মূল্য ইনটু লভ্যাংশের হার, কাজ শেষ। লিখিত মূল্য কত? 2000। 2000 ইনটু 10%, কত আসে? 200 টাকা। এই 200 টাকাই হচ্ছে তোমার ডিপি বা লভ্যাংশের পরিমাণ। এই লভ্যাংশের পরিমাণকে তুমি যখন শেয়ারের বিক্রয় মূল্য দ্বারা ভাগ করবে, 1700 দ্বারা ভাগ করবে এবং 100 দিয়ে গুণ করবে, যেই পার্সেন্টেজ পাবে সেটাই হচ্ছে তোমার অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয়। একদম সহজ, পানির মতো সহজ অঙ্কটা যদি তুমি বুঝতে পারো। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। তাহলে কিন্তু আমরা অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করা শিখে ফেললাম। আমরা এখন শিখব সাধারণ শেয়ারের মূলধন ব্যয়। তার আগে বলে নেই, সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ হচ্ছে এই 4টা মূলধন উৎসের ব্যয়ের মধ্যে আমার কাছে পার্সোনালি বা ব্যক্তিগতভাবে সবথেকে কঠিন লাগে সাধারণ শেয়ারের মূলধন ব্যয়। আমি যখন ছাত্র ছিলাম তখনও কিন্তু আমি সাধারণ শেয়ারের মূলধন ব্যয়ের মধ্যে অনেক বেশি কনফিউজড হয়ে যেতাম। কেন জানো? কারণ হচ্ছে এই সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বা কস্ট অফ ইকুইটি নির্ণয় করার দুটি পদ্ধতি রয়েছে। মূলত 3টি পদ্ধতি, বাট এসএসসি সিলেবাসে 2টি পদ্ধতির কথা বলা রয়েছে। এই 2টি পদ্ধতির কোনটি কখন করতে হবে সেটা জানা প্রয়োজন না, সেটা জেনে তারপরে সেই ওয়াইজ তোমাকে সূত্রে ফেলে অঙ্কগুলো করতে হবে। যদি তুমি সেখানে ভুল করে ফেলো তাহলে কি নাম্বার পাবে? পাবে না কিন্তু। তাই কোন ফর্মুলা কখন ইউজ করতে হবে দুইটা অঙ্কের মধ্যে সেটা জানা গুরুত্বপূর্ণ। এবার সবাই মনোযোগ দিয়ে এই পার্টটা দেখবো। অলরাইট, আচ্ছা, সহজ করে বোঝার চেষ্টা করি আমরা। সাধারণ শেয়ার, যেটিকে আমরা কোম্পানির মূল মালিকানা বলি, সেই শেয়ারের কিন্তু দুই ধরনের বা দুই উপায়ে কিন্তু সেই শেয়ারের মূলধন ব্যয়টা নির্ণয় করা হয়। পদ্ধতি দুটির মধ্যে প্রথম পদ্ধতির নাম হচ্ছে, আমি লাল কালি দিয়ে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি 1 নাম্বার। 2 নাম্বারটির নাম হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি বা প্রবৃদ্ধি মডেল। এই দুটি পদ্ধতির মধ্যে কোনটি কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা দেখব। প্রথমে আমরা দেখব শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল মানে কি, তারপর এটার মাধ্যমে কিভাবে ক্যালকুলেট করতে হয়। খেয়াল করো, নাম দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে শূন্য। কি শূন্য? লভ্যাংশ শূন্য। সাবধান, তোমরা কমেন্ট সেকশনে জানাও কি শূন্য এই পদ্ধতির মধ্যে। লভ্যাংশ নয় কিন্তু, লভ্যাংশ বৃদ্ধির হার। লভ্যাংশ বৃদ্ধির হার থাকবে শূন্য। এক্সাম্পল দেই, কথাগুলো সহজ হয়ে যাবে। মনে করো তুমি একটি কোম্পানির শেয়ার কিনেছো, তোমাকে প্রথম বছরে দিয়েছে 5 টাকা, দ্বিতীয় বছরেও 5 টাকা, তৃতীয় বছরেও 5 টাকা, চতুর্থ বছরেও 5 টাকা এবং এই বছরও তোমাকে 5 টাকা দিল। তোমার কি লভ্যাংশ বৃদ্ধির হার আছে কত? 0% না? প্রতি বছর সমান হারে লভ্যাংশ দিচ্ছে না? কোন লভ্যাংশ বৃদ্ধি ঘটছে না কিন্তু। তার মানে তোমার লভ্যাংশ বৃদ্ধির হার হচ্ছে এখানে শূন্য। তার মানে কি শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল বলা যাবে না? এটাই হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল। শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল মানে হচ্ছে যে বৃদ্ধি মডেলে লভ্যাংশ বৃদ্ধির হার শূন্য থাকে, অর্থাৎ প্রতি বছর সমান হারে লভ্যাংশ দেয়, সেই মডেলের নাম হচ্ছে শূন্য লভ্যাংশ প্রবৃদ্ধি মডেল। আচ্ছা, এই শূন্য লভ্যাংশ প্রবৃদ্ধি মডেল অনুযায়ী কিভাবে আসলে মূলধনের ব্যয় নির্ণয় করা হয় সেটা এবার আমরা দেখব। মনে করো একটি কোম্পানির লিখিত মূল্য বা ফেস ভ্যালু যেটাকে আমরা বলি শেয়ারের, সেটা দেওয়া রয়েছে 1000 টাকা। কত টাকা? 1000। লিখিত মূল্য 1000 টাকা। কোম্পানিটি বলেছে, কোম্পানি গত বছর ডিভিডেন্ড দিয়েছে, গত 5 বছর ডিভিডেন্ড দিয়েছে বা লভ্যাংশ দিয়েছে 10% করে, অর্থাৎ 10% করে কোম্পানিটি প্রতি বছর লভ্যাংশ দিচ্ছে। তার মানে লভ্যাংশ বৃদ্ধির হার কি সমান? আচ্ছা, লিখে দিচ্ছি,
প্রতি বছর। তার মানে কি লভ্যাংশ বৃদ্ধির হার কি শূন্য না? ওকে, লভ্যাংশ বৃদ্ধির হার এখানে শূন্য। আচ্ছা, তার মানে এই কোম্পানিটি মেয়াদ শেষে অর্থাৎ মার্কেটে বর্তমানে বাজার মূল্য দেওয়া রয়েছে শেয়ারটির মাত্র 1200 টাকা। আমার প্রশ্ন হচ্ছে এই শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল অনুযায়ী কস্ট অফ ইকুইটি বা সাধারণ শেয়ারের মূলধনের ব্যয়ের পরিমাণটা কত? আচ্ছা, এটা আবার আমরা শিখবো। তার আগে একবার রিক্যাপ করে নেই। আমাকে প্রশ্ন দেওয়া রয়েছে লিখিত মূল্য 1000 টাকা, আমার লভ্যাংশ প্রবৃদ্ধির হার রয়েছে 10%, বাজার মূল্য দেওয়া রয়েছে 1200 টাকা। এটা কি লভ্যাংশ প্রবৃদ্ধির হার? না, কিন্তু এটা লভ্যাংশের হার, অর্থাৎ প্রতি বছর ডিভিডেন্ড দিচ্ছে 10% প্রতি বছর। কিন্তু তার মানে আমার এটা কোন মডেল হবে? শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল। আমরা জানি শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল অনুযায়ী কস্ট অফ ইকুইটি ইকুয়ালস টু, আমরা কোন মডেল পড়ছি? শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল, ডিভিডেন্ড ডিভাইডেড বাই P0। তার মানে কি ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশের পরিমাণ যেটা প্রতি বছর সমান থাকে, লভ্যাংশের পরিমাণ ডিভাইডেড বাই শেয়ারের বাজার মূল্য। কত? শেয়ারের বাজার মূল্য। আচ্ছা, খুব কঠিন কিছু? খুব কঠিন কিছু না, কিন্তু সূত্রটা হচ্ছে লভ্যাংশের পরিমাণকে আমি শেয়ারের বাজার মূল্য দ্বারা ভাগ করব, আমার কাজ শেষ। তাহলে তোমরা যদি বুঝতে পারো খুব দ্রুত কমেন্ট সেকশনে সঠিক উত্তর জানিয়ে দাও, ক্যালকুলেটরে টাইপ করে ফেলে। আচ্ছা, তার আগে আমি করে ফেলি, দেখি কে আগে করতে পারে। লভ্যাংশের পরিমাণটা নির্ণয় করতে হবে। আমাকে হার দেওয়া রয়েছে না পরিমাণ? হার দেওয়া রয়েছে। এবার আগের মতো আমাকে পরিমাণ নির্ণয় করতে হবে। কার উপরে পরিমাণ নির্ণয় করব? লিখিত মূল্যের উপরে। লিখিত মূল্য দেওয়া রয়েছে 1000 ইন্টু 10% ইকুয়ালস টু কত? 100 টাকা। তাহলে এই 100 টাকা হচ্ছে আমার লভ্যাংশের পরিমাণ, 100 দিলাম, ডিভাইডেড বাই কত? আমার শেয়ারের বাজার মূল্য। বাজার মূল্য কত? 1000 না 1200? বাজার মূল্য দেওয়া রয়েছে 1200 টাকা। তাহলে আমি 1200 লিখে ফেলবো। 1000 ডিভাইডেড বাই 1200 কত আসলো? সরি, 100 ডিভাইডেড বাই 1200। ভাগ করে ফেলি ক্যালকুলেটরে। 100 ভাগ 1200, 0.0833 ইন্টু 100, কারণ আমাকে পার্সেন্টেজ আনসার আনতে হবে। কত আসলো? 8.33%। তাহলে কারেক্ট আনসার কত? 8.33%। এটা হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে আরেকবার সামারি করে ফেলি কি হলো আমাদের পুরো প্রক্রিয়াতে। আমরা শিখলাম শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল অনুযায়ী কি বলে আমাকে, যে মডেলে আমার শেয়ারের লভ্যাংশের পরিমাণ প্রতি বছর স্থির থাকে, লভ্যাংশ বৃদ্ধির পরিমাণটা প্রতি বছর শূন্য থাকে, সেই মডেলকে বলা হয় শূন্য লভ্যাংশ প্রবৃদ্ধি মডেল। আমি সেখানে কি করলাম? জাস্ট লভ্যাংশের পরিমাণকে শেয়ারের বাজার মূল্য দ্বারা ভাগ করে দিলাম, আমার কি চলে আসলো? সাধারণ শেয়ারে ব্যয় চলে আসলো। তোমরা দ্রুত এখনই কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা কি আসলে এই ব্যাপারটি বুঝতে পেরেছো কিনা। আমি তোমাদের কমেন্ট গুলো পড়ছি। ফারাবি বলেছো 8.33%, রাসেল বলছো 8.33%, নূর বলছো 8.33%, ইশিকা বলছো আরেকবার বোঝাতে। হ্যাঁ, অবশ্যই বোঝাবো। জুবাইর বলছো 8.33%। আচ্ছা দেখো, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের এখানে জাস্ট কিছুই করলাম না। আমরা আগে শিখলাম শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল আমাকে বলে যে লভ্যাংশ, যেখানে যেই মডেলে লভ্যাংশ প্রতি বছর সমান থাকে, প্রতি বছর কি সমান 10%, প্রতি বছর 10%, সেখানেই সেটাই হচ্ছে লভ্যাংশ, শূন্য লভ্যাংশ প্রবৃদ্ধি মডেল। এই মডেলের সূত্র হচ্ছে D/P0, লভ্যাংশের পরিমাণ ডিভাইড বাই শেয়ারের বাজার মূল্য। সো লভ্যাংশের পরিমাণ 1000 ইন্টু 10%, 100 ভাগ করলাম বাজার মূল্য দ্বারা 1200, কত আসলো? 8.33%। আমার কাজ শেষ। একদম সহজ, বাচ্চাদের অঙ্ক। আচ্ছা, যেটা কঠিন আমরা এবার সেই কাজটাতে চলে যাই। এবার আস্তে আস্তে আমরা কঠিন অঙ্কে প্রবেশ করছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সহজগুলো যদি বুঝতে পারি, কঠিনগুলো ইনশাল্লাহ বুঝে নিব। আমার একটা মডেল হয়ে গেল। 2 নাম্বার মডেল, স্থির লভ্যাংশ প্রবৃদ্ধি মডেল বা বৃদ্ধি মডেল। দেখো, আগেরটা ছিল কি শূন্য না, এটা হচ্ছে স্থির। কি স্থির বলতো? লভ্যাংশ স্থির না, লভ্যাংশ বৃদ্ধির হারটা স্থির। এবার একটা এক্সাম্পল দেই। মনে করো তোমাকে বলেছে একটা কোম্পানি প্রথম বছর 5 টাকা দিয়েছে লভ্যাংশ, দ্বিতীয় বছর ডিভিডেন্ড লিখে দিলাম, দ্বিতীয় বছর তোমাকে দিল 6 টাকা, তৃতীয় বছর 7 টাকা, পরের বছর 8 টাকা, তারপরে বছর 9 টাকা, এই বছর দিল 10 টাকা। দেখো প্রতি বছর কি হচ্ছে? লভ্যাংশের পরিমাণটা বাড়ছে না? কত করে বাড়ছে? 1 টাকা করে বাড়ছে। তার মানে কি লভ্যাংশ বৃদ্ধি পাচ্ছে আর প্রতি বছর সমান হারে বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি পার্সেন্টেজ যদি আমি বলি বোঝার জন্য, 1% করে বাড়ছে না? তার মানে কি স্থির হারে 1% হারে প্রতি বছর লভ্যাংশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই মডেলের নাম হচ্ছে স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল।
আগের মডেলের সাথে একটু তুলনা করি। আগেরটা কি হয়েছিল, প্রতি বছর 5 টাকাই ছিল, কোনো বেড়েছিল কমেছিল না, কিন্তু এখানে প্রতি বছর একটা নির্দিষ্ট হারে বাড়ছে। এবার হচ্ছে দুইটা মডেলের তুলনা আমরা বুঝে ফেললাম। এবার আমরা লভ্যাংশ, স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল অনুযায়ী কিভাবে মূলধনের ব্যয় নির্ণয় করতে হয় সেটা দেখব। এটার জন্য আমাদের আরেকটি প্রশ্ন নিতে হবে, আমরা প্রশ্নটি নিয়ে সেই মডেলটি বুঝে ফেলার চেষ্টা করি। আমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি বলা রয়েছে একটি কোম্পানি এ বছর শেষে, ভালো করে বোঝার চেষ্টা করো প্রশ্নটি, 12% লভ্যাংশ দেয়। দেখো, এই বছর শেষে 12% লভ্যাংশ দেয় এবং প্রত্যাশা করে ভবিষ্যতে এই লভ্যাংশ 10% করে বৃদ্ধি পাবে। তার মানে খেয়াল করো, ভবিষ্যতে 10% করে লভ্যাংশ বৃদ্ধি পাবে, তার মানে লভ্যাংশ বৃদ্ধির হার কি পরিবর্তন হচ্ছে না স্থির রয়েছে? স্থির রয়েছে, ভেরি গুড। এবার শেয়ারের বাজার মূল্য দেওয়া রয়েছে 125 টাকা। আমার প্রশ্ন হচ্ছে শেয়ারের ব্যয়টা কত? খেয়াল করো, আমার আগের প্রশ্নে কি হতো, শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল ছিল না, সেখানে কিন্তু লভ্যাংশ বৃদ্ধির হারটা ছিল না, তার মানে আমি ধরে নিয়েছি প্রতি বছর সেম ছিল। কিন্তু এখানে 10% করে লভ্যাংশ বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা কোন মডেলের অঙ্ক? স্থির লভ্যাংশ প্রবৃদ্ধি মডেলের অঙ্ক। এই অঙ্কের সূত্র কি? এই অঙ্কের সূত্র খুবই সিম্পল, কস্ট অফ ইকুইটি ইকুয়ালস টু D0 ইন্টু 1 প্লাস গ্রোথ রেট ডিভাইডেড বাই গ্রোথ রেট প্লাস গ্রোথ রেট ইন্টু 100। জাস্ট কি 100 কেন আনছি আমি? 100 আনছি যাতে করে আনসারটা আমার পার্সেন্টেজে চলে আসে। আচ্ছা সরি, এখানে জি হবে না, কিন্তু আগের সূত্রের মতো P0 হবে। আচ্ছা, এবার আমাদের কাছে কিছু নতুন টার্মিনোলজি এসেছে। এক, জি মানে কি? জি মানে হচ্ছে লভ্যাংশ প্রবৃদ্ধির হার, বৃদ্ধির হার, যেটাকে আমরা গ্রোথ রেট বলি। তার মানে জি চিনলাম, P0 আমরা আগেই চিনি, শেয়ারের বাজার মূল্য। আর D0 মানে কি? এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে বুঝি। D0 মানে হচ্ছে আমার যে শেয়ারটি রয়েছে সেই শেয়ারের থেকে কি পরিমাণ বর্তমান বছরে লভ্যাংশ দিয়েছে, তার মানে এটা মানে হচ্ছে বর্তমান বছরের বা বিগত বছরের লভ্যাংশ, বর্তমান বছরের বা বিগত বছরের লভ্যাংশ। এবার আমি অঙ্কটা করে ফেলতে পারবো না? একদম সহজ না? করে ফেলি, দেখি কে আগে করতে পারে। প্রথমেই D0 এর মান বসাই। D0 এ বছর শেষে 12% লভ্যাংশ দিয়েছে। আমার লিখিত মূল্য দেওয়া রয়েছে? দেয়া নেই। আমার ধরে নিলাম যে লিখিত মূল্য এখানে 100। সো 100 টাকার উপরে 12% লভ্যাংশ কত টাকা? 12 টাকা। আমি আনলাম 12। আচ্ছা, এবার এক সূত্রের গ্রোথ রেট কত? লভ্যাংশ প্রবৃদ্ধির হার 10%, 0.10, জাস্ট মান বসাচ্ছি দেখে দেখে। বাজার মূল্য কত দেওয়া রয়েছে? 125। সো আমি বাজার মূল্যটাও বসিয়ে দিলাম 125 প্লাস গ্রোথ রেট কত? 0.10 ইন্টু 100। এবার ক্যালকুলেটর বাকি কাজটা করে ফেলবে। আচ্ছা, আমিও ক্যালকুলেটরের সহায়তা নেই, তোমরাও নাও, দেখি কে বুঝতে পারে। আচ্ছা, 1 প্লাস 0.10, এই পার্টটা দেখলাম, কত আসলো? 1.1 ইন্টু 12, কত আসলো? 13.2, ভাগ করব 125 দ্বারা, ভাগ 125, 0.1056 প্লাস 0.10, 0.2056 আসলো আমার এই পার্টের মান। আচ্ছা, সেটা আগে লিখে ফেলি, 0.2056 বা 2056 ইন্টু 100, কত আসলো? ইন্টু 100 দিলে আমি আনসারটা পেয়ে যাব। আমার আনসার হচ্ছে 20.56%। কত? 20.56%। এটা হচ্ছে আমার এই অঙ্ক অনুযায়ী সাধারণ শেয়ারের মূলধন ব্যয়। একদমই সহজ। তার মানে আমি কি করলাম? আমি যখন দেখলাম লভ্যাংশ প্রতি বছরে নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে, প্রবৃদ্ধির হার কি সেম, তখন আমি কি করলাম? তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করে লভ্যাংশের কি পরিমাণ কি বের করলাম? সাধারণ শেয়ারের ব্যয়ের পরিমাণটা বা ব্যয়ের হারটা বের করে ফেললাম। একদমই সহজ। আচ্ছা, দুইটা যে পদ্ধতি রয়েছে একটা রিভিউ দিয়ে দেই তোমাদের জন্য। মনে করো তোমার সামনে দুটি মডেল রয়েছে সাধারণ শেয়ারে ব্যয় নির্ণয় করার সময়। যখনই সাধারণ শেয়ারে ব্যয় নির্ণয় করতে বলবে, তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে তোমাকে কোন পদ্ধতির কথা বলছে, তাই না? যখন তুমি দেখবে লভ্যাংশ প্রতি বছর সেম, এক, লভ্যাংশ প্রতি বছর সেম, দুই, যদি লভ্যাংশ প্রতি বছর কি সেটা না দিয়ে বলা থাকে লভ্যাংশ বৃদ্ধির হার 0%, তার মানে কি লভ্যাংশ বৃদ্ধি পাচ্ছে? পাচ্ছে না, তখন তুমি শূন্য লভ্যাংশ প্রবৃদ্ধি মডেলে যাবে। আর যখন দেখবে তোমাকে একটা বিগত বছরের বা বর্তমান বছরের লভ্যাংশ দেওয়া রয়েছে এবং সাথে সাথে তোমাকে লভ্যাংশ প্রবৃদ্ধির হার দেওয়া রয়েছে এবং যে হারটা স্থির,
কনস্ট্যান্ট, তখন তুমি স্থির লভ্যাংশ প্রবৃদ্ধি মডেলের সূত্র অ্যাপ্লাই করবে। দুটি সূত্র কি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। যখন স্থির লভ্যাংশ প্রবৃদ্ধি মডেল বলবে তখন D0 ইন্টু 1 প্লাস গ্রোথ রেট ডিভাইড বাই P0 প্লাস গ্রোথ রেট, এটা হচ্ছে আমার স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলের সূত্র। আর শূন্য লভ্যাংশ প্রবৃদ্ধি মডেলের সূত্র কি? কস্ট অফ ইকুইটি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই P0, একদম সিম্পল। ওকে, আচ্ছা কমেন্ট গুলো পড়ে নেই। মেহেদি বলেছো 20.56%, ইশিকা বলেছো 20.56%, তার মানে তোমরা সবাই কিন্তু ক্যালকুলেটরে করে ফেলতে পারছো। আচ্ছা, অ্যাকাউন্টিং ক্লাস কখন? অ্যাকাউন্টিং ক্লাস তোমাদের জন্য আর 2 দিন পরেই ফাবলিয়াপুর লাইভ ক্লাস রয়েছে 7টা থেকে 8টায়, 9টা থেকে 10টায়। ক্লাসটি করতে কিন্তু ভুলবে না, অ্যাকাউন্টিং ক্লাসটি তোমরা সেখানেই পেয়ে যাবে। আচ্ছা, আর ভাইয়া সায়েন্সের ক্লাস কখন? আগামীকাল বা এর পরের দিনে কিন্তু সায়েন্সের ক্লাস রয়েছে। তার মানে আমরা সায়েন্স কমার্স প্রত্যেকের জন্য কিন্তু ক্লাসের ব্যবস্থা করছি, সেই ক্লাসে তোমরা থাকবে। এবং তুমি যদি চাও তোমার বন্ধুরা, কমার্সের বন্ধুরা এই ক্লাসটি দেখুক, তখন কিন্তু তুমি তাদের সাথে তোমার এই ক্লাসটি শেয়ার করে দিতে পারো, তখন তোমাদের কমার্সের বন্ধুরাও অনেক উপকৃত হবে। আচ্ছা, পরের যে টপিকটি সেটিতে চলে যাই। আমরা সাধারণ শেয়ারে ব্যয় নির্ণয় করাটাও শিখলাম। এরপরে যে টপিকটি সংরক্ষিত মুনাফার ব্যয়, অনেকে বলেছো যে সংরক্ষিত মুনাফা বলতে আসলে কি বোঝায়, তাই না? এটি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলে। আচ্ছা, এবার আমরা সংরক্ষিত মুনাফার ব্যয়ের যেই প্রসঙ্গটি সেটি আমরা একটু দেখি। হ্যাঁ, মনে করো 2014 সালে এবং 2015 ও 2016 সালে একটি প্রতিষ্ঠানের লাভ হয় ধরো 50 কোটি, পরের বছর লাভ হয় 60 কোটি, তারপরে বছর 70 কোটি। হ্যাঁ, এবার তারা কি করবে? কিছু টাকা বন্টন করবে শেয়ার হোল্ডারদের মধ্যে। ফর এক্সাম্পল, প্রথম বছর সে 30 কোটি বন্টন করে, তারপরে বছর 40 কোটি, তারপরে বছর 50 কোটি বন্টন করে। তার মানে বাকি টাকা কি করে? সাধারণ সঞ্চিতিতে সে ব্যাকআপ রাখে না, সেভ রাখে, তাই না? ওকে, সঞ্চিতির পরিমাণ তাহলে কি হবে? 20 মাইনাস 30, 20, আবার 20, এখানেও 20। তার মানে টোটাল তার কত? 60 কোটি টাকা সংরক্ষিত মুনাফা বা সঞ্চিতিতে জমা হয়েছে, তাই না? এখন এই বেশি পরিমাণ টাকা কিন্তু জমা রাখা ভালো না। আমি রাখি ব্যাকআপ, এই ব্যাকআপ হিসেবে টাকা রাখতে রাখতে যদি অনেক বেশি অলস টাকা পড়ে রাখে তাহলে খারাপ না? কেন খারাপ? তখন শেয়ার অন্য কোনো জায়গায় বিনিয়োগ করার সুযোগটি পায় না, তাই না? বা অন্য কোনো টাকায় যে বিনিয়োগ করার সুযোগটি ছিল সেই সুযোগটি নষ্ট করে, তাই না? আচ্ছা, এবার এই যে 60 কোটি টাকা, মনে করো এই কোম্পানিটি মূলধন হিসাবে নিতে পারে কিভাবে? ফর এক্সাম্পল, তার সে চাইছে না ঋণ নিতে, সে চাইছে না অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে নতুন করে শেয়ার ইস্যু করতে, সাধারণ শেয়ার ইস্যু করতে। সে এই 60 কোটি টাকা থেকে 40 কোটি টাকা কি করলো? মূলধন হিসেবে ব্যবসায় নিয়ে আসলো। দেখেছো কিভাবে তোমার সংরক্ষিত মুনাফা তোমার একটা প্রতিষ্ঠানের জন্য মূলধনের একটা উৎস হয়ে দাঁড়ায়? খুব ভালোভাবে একটা মূলধনের উৎস হলো, ভালো কথা। এবার এই টাকাটা তুমি মূলধন হিসেবে ব্যয় করতে পারো। প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, কমেন্ট সেকশনে খুব দ্রুত জানাও, আমার টাকা আমি ইউজ করেছি, আমার সাধারণ সঞ্চিতির টাকা আমি নিজে ব্যবহার করেছি, মূলধন হিসেবে আনলাম, তাহলে এই টাকার কোনো ব্যয় রয়েছে কিনা? আমার কথা হচ্ছে হ্যাঁ, ব্যয় আছে। তোমরা আমাকে জানাও এই ব্যয়ের নাম কি? সংরক্ষিত মুনাফা থেকে যদি তুমি টাকা নাও, সেই উৎসের ব্যয়ের নামটা কি? নামটা আমাকে জানাও, আমি কমেন্ট সেকশনে দেখি তোমরা আসলে জানতে পারছো কিনা। আইসিডি ক্লাস কখন? খুব শীঘ্রই তোমাদের জন্য আইসিডি ক্লাস নিয়ে আসা হবে। তোমরা কিন্তু এখনো কেউ সঠিক উত্তরটি দিতে পারোনি। সংরক্ষিত মুনাফার এই 40 কোটি টাকা যদি তুমি মূলধন হিসেবে নাও, তার ব্যয়টা কি হবে? ব্যয়টা কিন্তু তোমরা এখনো বলতে পারছো না। আচ্ছা, বলে দেই, ব্যয়টার নাম হচ্ছে সুযোগ ব্যয়। কি ব্যয়? সুযোগ ব্যয়, বা ইংরেজিতে বলা হয় অপরচুনিটি কস্ট। প্রশ্ন হচ্ছে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় মানে কি, তাই না? জানা দরকার না? আচ্ছা দেখো, আগে একদম সিম্পল ভাষায় বুঝাই। মনে করো তোমরা এখানে সবাই মিলে কি করছো? 10 মিনিট স্কুলের পেজে এসে ক্লাস করছো, তাই না? ফেসবুক লাইভে ক্লাস করছো। এখন তুমি কিন্তু লাইভ ক্লাস না করে তুমি অন্য কিছু করতে পারতা। তুমি চ্যাট করতে পারতে, তুমি ভিডিও দেখতে পারতে, মুভি দেখতে পারতে, পারতে না? তোমার কাছে কিন্তু অসংখ্য অপশন ছিল। তুমি সেই অপশনগুলো বাদ দিয়ে তুমি কি করছো? ফেসবুকে লাইভ ক্লাস করছো, তোমার পড়ালেখা করছো। তার মানে কি, তোমার ক্লাস করার সময় এই সুযোগগুলো বা এই অপরচুনিটিগুলো নষ্ট হচ্ছে না? এই সুযোগ বা অপরচুনিটি নষ্ট হওয়ার ব্যয়ের নামই হচ্ছে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। একদম সহজ। মনে করো তুমি একটা কলেজে, দুইটা কলেজে তোমার ভর্তি হওয়ার চান্স রয়েছে। তুমি অ্যাপ্লাই করার পরে দেখলে তোমার কাছে নটরডেম আসলো এবং রেসিডেন্সিয়াল আসলো, ঠিক আছে? তুমি একটা কলেজে পড়তে পারবে, দুইটা কলেজে তো পড়তে পারবে না। মনে করো তুমি নটরডেমে ভর্তি হলে, তার মানে কি রেসিডেন্সিয়ালে ভর্তি হতে পারলে না। এই যে রেসিডেন্সিয়ালে ভর্তি হওয়ার সুযোগ নষ্ট হলো, সেই সুযোগের নামই হচ্ছে, সেই ব্যয়ের নামই হচ্ছে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট।
প্রশ্ন হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কিভাবে এটা অপরচুনিটি কস্ট হয়। এবার লক্ষ্য করো, সংরক্ষিত মুনাফা রয়েছে না, এই সংরক্ষিত মুনাফার 40 কোটি টাকা তুমি কিন্তু চাইলে ব্যাংকে রাখতে পারতে এফডিআর খুলে, তাই না? ব্যাংকে ইন্টারেস্ট পেতে রাখলে তুমি কিন্তু সেই ইন্টারেস্টটা পাচ্ছ না, ইন্টারেস্টের সুযোগ ব্যয় হচ্ছে। তুমি চাইলে বিনিয়োগ করতে পারতে বিভিন্ন জায়গায়, তুমি অন্য কোম্পানির শেয়ার কিনতে পারতে, তাই না? সেগুলো তুমি পারছো না। তার মানে এই যে তোমার সুযোগ নষ্ট হচ্ছে না, এই ব্যয়ের নামই হচ্ছে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। তাহলে সুযোগ ব্যয় মানে কি? পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে একটি সিদ্ধান্ত গ্রহণের কারণে অন্য একটি সিদ্ধান্ত বা অন্য একটি প্রকল্পে যে বিনিয়োগ করার সুযোগটি নষ্ট হয়, সেই ব্যয়ের নাম হচ্ছে সুযোগ ব্যয়। মনে রাখবে, এটি জাস্ট একটি ব্যয়ের নাম, এটি কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কোনো ব্যয় হচ্ছে না। কারণ তুমি এক জায়গায় না এক জায়গায় বিনিয়োগ করছো, তুমি মূলধন হিসেবে নিয়ে নিচ্ছ, হয়তো তুমি এই মূলধন নেওয়ার কারণে এই পাশ থেকে তোমার অন্য উৎস থেকে মূলধন নিতে হচ্ছে না, তাই না? সো সুযোগ ব্যয়ের বাস্তবিক ক্ষেত্রে কোনো ব্যয় নেই। কেউ যদি তোমাকে প্রশ্ন করে সংরক্ষিত মুনাফায় কোনো ব্যয় আছে কিনা, তুমি বলবে হ্যাঁ আছে, এই মুনাফার উৎসের ব্যয়ের নাম হচ্ছে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। আশা করি এইবার সবাই এই প্রক্রিয়া পর্যন্ত আমাদের যে 4টি উৎস রয়েছে কস্ট অফ রিটেইনড আর্নিংস পর্যন্ত প্রত্যেকটি উৎস বুঝতে পেরেছো। এবার আমরা যেটা করব, গড় মূলধন ব্যয় বা ডব্লিউএসিসি কি সেটা দেখার চেষ্টা করব, যেটা আমাদের এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি সৃজনশীল প্রশ্ন হিসেবে আসে। তোমাদের জন্য এখানেও একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেটি সলভ করে ভাইয়া দেখাবো কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। আমরা 4টা ইন্ডিভিজুয়াল উৎস থেকে কি কি অঙ্ক আসতে পারে সেটা দেখলাম, এবার দেখবো গড় সেই ব্যয়গুলো কি। প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়ো। একটি কোম্পানির ঋণকৃত মূলধনের ব্যয়, অনেক বড় প্রশ্ন কিন্তু এটা, ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। ঋণকৃত মূলধনে ব্যয় দেওয়া রয়েছে কত পার্সেন্ট? 10%। আচ্ছা, ঋণকৃত মূলধনে ব্যয় 10%। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার কত পার্সেন্ট দেওয়া রয়েছে? অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার দেওয়া রয়েছে 10%, যার লিখিত মূল্য 100 টাকা। সাধারণ ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 255 ও 110 টাকা। কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের শেয়ার প্রতি 13 টাকা লভ্যাংশ দিল, যার প্রবৃদ্ধির হার 4%। করের হার দেওয়া রয়েছে 20%। উৎসভিত্তিক মূলধন দেওয়া রয়েছে, কোনটা কি পরিমাণ মূলধন সংগ্রহ করেছো। তোমার কাছে গ নাম্বার আর ঘ নাম্বার প্রশ্ন চাওয়া হয়েছে সৃজনশীলের। গতে বলা রয়েছে 4টা উৎসের, অর্থাৎ সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্রে ব্যয় নির্ণয় করো। গতে বলা রয়েছে ডব্লিউএসিসি বা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যার বাংলা হচ্ছে গড় মূলধন ব্যয়, যে লাল কালি দিয়ে লেখা রয়েছে গড় মূলধন ব্যয় নির্ণয় করো। আমরা এবার একটা একটা করে এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। গ নাম্বার, আচ্ছা যাই হোক, তোমরা কিন্তু প্রশ্ন করতে পারতে ক আর খ নাম্বার প্রশ্ন কই গেল। হ্যাঁ, ক আর খ নাম্বার যেহেতু উদ্দীপকের সাথে রিলেটেড থাকে না, তাই আমি নিয়ে আসিনি। তোমাকে ক নাম্বার প্রশ্ন করতে পারতো মূলধন ব্যয় কাকে বলে, বা প্রশ্ন করতে পারতো সংরক্ষিত মুনাফার ব্যয়ের নাম কি, তাই না? খ নাম্বার প্রশ্ন করতে পারতো মূলধন ব্যয় নির্ণয় করা কেন গুরুত্বপূর্ণ, তখন তুমি 2টা কারণ ব্যাখ্যা করে লিখতে এবং 2-এ 2 পেতে। এবার গ নাম্বার, কস্ট অফ ইকুইটি বা সাধারণ শেয়ারে ব্যয় নির্ণয় করি আমরা। প্রথমেই আমাদেরকে দেখতে হবে ওই যে এটা কি শূন্য লভ্যাংশ প্রবৃদ্ধি মডেলের অঙ্ক নাকি স্থির লভ্যাংশ প্রবৃদ্ধি মডেলের অঙ্ক। আমাকে বলা রয়েছে যে আমার সাধারণ শেয়ারের বাজার মূল্য দেওয়া রয়েছে 255। আমার কাছে বলা হয়েছে কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের শেয়ার প্রতি 13 টাকা লভ্যাংশ দিল, যার প্রবৃদ্ধির হার 4%। খেয়াল করো, প্রবৃদ্ধির হার দেওয়া রয়েছে, এটি ফিক্স, তার মানে এটা কোন মডেল? স্থির লভ্যাংশ প্রবৃদ্ধি মডেল, স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল। আচ্ছা, ওই মডেল অনুযায়ী সূত্রটা কি মনে আছে? সূত্রটা হচ্ছে কস্ট অফ ইকুইটি ইকুয়ালস টু D0 ইন্টু 1 প্লাস গ্রোথ রেট ডিভাইডেড বাই P0 প্লাস গ্রোথ রেট ইন্টু 100। একদম সহজ। আমি এবার কি করব? জাস্ট মান বসিয়ে দিব। চলো মান বসাই। D0 কত, মানে এবছর কত লভ্যাংশ দিয়েছে? শেয়ার প্রতি 13 টাকা। টাকায় বলা আছে, আমার কি কনভার্ট করতে হবে? না, সিম্পলি 13 বসিয়ে দিলাম ইনটু 1 প্লাস গ্রোথ রেট কত, লভ্যাংশ প্রবৃদ্ধির হার 4%, 0.04। আর P0 কত? P0 বা লভ্যাংশের বাজার মূল্য কত শেয়ারের? সাধারণ শেয়ারেরটা হচ্ছে 255, মান বসিয়ে দিলাম। তারপর গ্রোথ রেট 0.04 ইন্টু 100। বাকি কাজ কি আমার না ক্যালকুলেটরের? বাকি কাজটা হচ্ছে ক্যালকুলেটরের। চলো দেখি নেই। আচ্ছা, 1 প্লাস কি হলো, 1 প্লাস 0.04 যোগ করলাম, তারপরে 13 দিয়ে গুণ করলাম,
13.52 ভাগ 255, তারপরে আবার 0.04 যোগ করে দিলাম, 0.0930 ইন্টু 100। আমি পেলাম ক্যালকুলেটরের সাহায্যে 9.30%। আচ্ছা, লিখে ফেলি 9.30%। এটা আমার কিসের ব্যয় বলতো? এটা হচ্ছে আমার কস্ট অফ ইকুইটি বা সাধারণ শেয়ারের ব্যয়। তাহলে আমি লিখে রাখি আমার সুবিধার জন্য, সাধারণ শেয়ারের ব্যয় হচ্ছে 9.30%। একটা পার্ট কিন্তু হয়ে গেল। এবার আমরা খুব দ্রুত দ্বিতীয় পার্ট করে ফেলি, চলো। আচ্ছা, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমার সাথে আনসার করা শুরু করে দাও যে তোমরা আমার আগে অঙ্কটি করতে পারছো কিনা। আমার দ্বিতীয় পার্টে বের করবো এবার আমি কস্ট অফ ডেপ্ট। আমার কিন্তু একটি পার্ট হয়ে গেছে, কস্ট অফ ডেপ্ট বের করি, চলো। ঋণ মূলধনের ব্যয়, আমরা জানি ঋণ মূলধনের ব্যয় নির্ণয় করার সময় কর দেওয়া থাকলে করটা অ্যাডজাস্ট করতে হয়, তাই না? চলো অ্যাডজাস্ট করে ফেলি। ওকে, কস্ট অফ ডেপ্ট ইনটু 1 মাইনাস বা 1 মাইনাস টি মানে ট্যাক্স। আমার কত দেওয়া রয়েছে? ঋণকৃত মূলধনের ব্যয় 10% না? এটা কি কর পূর্ববর্তী না পরবর্তী? যেহেতু কর দেওয়া রয়েছে এটি কর পূর্ববর্তী, 0.10 বা 10 সরাসরি লিখতে পারি, ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট কত বলো তো? ট্যাক্স রেট দেওয়া রয়েছে, খুঁজে পাচ্ছি না, এই তো খুঁজে পেয়েছি, কর হার 20%, 0.20। ওকে, 10 ইন্টু 0.80, তার মানে একদম সহজ আমি বুঝতে পারছি এটার উত্তর হবে 8%। ক্যালকুলেটরে আগে করে ফেললাম, তোমরাও লিখে ফেলো তোমরা কত আনসার করতে পেরেছো। আচ্ছা, তার মানে আমি পেয়ে গেলাম কস্ট অফ ডেপ্ট বা ঋণকৃত মূলধনের ব্যয় হচ্ছে 8% কর পরবর্তী। মাথায় রেখো কিন্তু এগুলো আমাদের পরে কাজে লাগবে গড় মূলধন ব্যয় বের করার সময়। আচ্ছা, 8%। এবার পরবর্তী যে পার্টটা কস্ট অফ প্রেফার্ড স্টক, সেটি বের করতে হবে। চলো খুব দ্রুত আমরা বের করে ফেলি। একদম সহজ না? আমরা কিন্তু যখন স্টেপ বাই স্টেপ শিখেছিলাম তখনই কিন্তু কাজটা করে ফেলেছি, এখন জাস্ট একটা বড় অঙ্ক থেকে পার্ট বাই পার্ট অঙ্কগুলো করছি, তাই না? ওকে, কস্ট অফ প্রেফার্ড স্টক সূত্র কি? কস্ট অফ প্রেফার্ড স্টক ইকুয়ালস টু কি ছিল আমাদের? ছিল উপরে ডিভিডেন্ড পার প্রেফার্ড স্টক ডিভাইডেড বাই নেট সেলস ভ্যালু বা নিট বিক্রয় মূল্য শেয়ারের। আচ্ছা, দেখো তো শেয়ার প্রতি ডিভিডেন্ড কত? আমার কিন্তু অগ্রাধিকার শেয়ারে ডিভিডেন্ড প্রয়োজন। অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য দেওয়া রয়েছে 110 টাকা। যেহেতু বাজার মূল্য দেওয়া রয়েছে আমি ধরে নিব এটাই আমার নিট বিক্রয় মূল্য 110। আমাকে বলেছে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার 10%, তার মানে 100-র উপরে যার লিখিত মূল্য 100 টাকা, 100 ইন্টু 10% কত হয়? 10 টাকা। তার মানে আমি উপরে লিখবো 10। এবার কত আসে দেখো, 10 ইন্টু 100, 10 ডিভাইডেড বাই 110, 10 ভাগ 110 ইকুয়াল টু কত? 0.0909 ইন্টু 100, যেহেতু আমি পার্সেন্টেজ আনসার চাই, 9.09%। তোমরাও দেখে নাও 9.09%। অলরাইট, সো আমাদের কস্ট অফ প্রেফার্ড স্টক হচ্ছে 9.09%। আমি কিন্তু কস্ট অফ প্রেফার্ড স্টকও বের করে ফেললাম, 9.09%। আমার কি গড় নাম্বার উত্তর শেষ না? আমরা কিন্তু একদম সহজেই তিনটা অঙ্ক করলে 3-এ 3 পেয়ে যাব, এবং আশা করা যায় পূর্ণাঙ্গ অঙ্কে এই ধরনের ভাবে উত্তর দিলে তুমি যদি পার্ট বাই পার্ট সাজিয়ে লিখো, তুমি কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করতে পারবে। লাস্ট পার্ট যেটাকে আমরা বলছি গড় মূলধন ব্যয়, ঘ নাম্বার প্রশ্নে আমরা চলে এসেছি। এটা একটু মনোযোগ দিয়ে দেখবে, এটার মধ্যে অনেকেই কনফিউজড হয়ে যায়। আচ্ছা, গড় মূলধন ব্যয় বা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটার একটা সূত্র রয়েছে WACC, গড় মূলধন ব্যয় ইকুয়ালস টু, সূত্রটা হচ্ছে ওয়েট অফ ডেপ্ট মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল ওয়েট ইনটু কস্ট প্লাস ওয়েট অফ প্রেফার্ড স্টক ইনটু কস্ট অফ প্রেফার্ড স্টক প্লাস ওয়েট অফ কি রয়েছে আর ডেপ্ট গেল, প্রেফার্ড স্টক গেল, ইকুইটি ইনটু কস্ট অফ ইকুইটি। আচ্ছা দেখো, আমি কিন্তু এইটার মান অলরেডি জানি, এইটার মান জানি, এইটার মান জানি, ওয়েট গুলো জানি না। প্রশ্ন হচ্ছে ওয়েট মানে কি? ওয়েট মানে হচ্ছে ভর, ভরের পুরো ইয়াটা কি? নির্দিষ্ট মূলধন। ভরের সূত্র হচ্ছে নির্দিষ্ট মূলধন ডিভাইডেড বাই টোটাল মূলধন, নির্দিষ্ট মূলধন ডিভাইডেড বাই মোট মূলধন। চলো আমরা ওয়েট গুলো বের করে ফেলি খুব দ্রুত। ওয়েট অফ ডেট, প্রথমে দেখো ডেটের নির্দিষ্ট মূলধন কত? 2 লক্ষ, এই যে এখানে দেওয়াই রয়েছে প্রশ্নে, 2 লক্ষ ডিভাইডেড বাই টোটাল মূলধন কত? 2 1 3 2 5, টোটাল মূলধন হচ্ছে 5 লক্ষ। সো আমি 5 লক্ষ দ্বারা ভাগ করি, 2 লক্ষ
ভাগ 5 লক্ষ কত আসে বলো তো? 0.4। তার মানে আমি পেলাম, আমার পরে লাগবে ওয়েট অফ ডেট ইকুয়াল টু 0.4, 0.4। ওয়েট অফ ইকুইটি বের করে ফেলি। ইকুইটির জন্য, সাধারণ শেয়ারের জন্য আমার নির্দিষ্ট মূলধন কত? 2 লক্ষ। সো 2 লক্ষ বসালাম, আর নির্দিষ্ট মূলধনের ভাগ টোটাল মূলধন কত দেওয়া রয়েছে? 5 লক্ষ। আমি লিখে ফেলি 5 লক্ষ। কত আসে? সেম আমার 0.4। এবার লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে ওয়েট অফ প্রেফার্ড স্টক, বা এটাও আমি লিখে ফেলি, আমার পরে কাজে লাগবে। 0.4। আমার যে অগ্রাধিকার শেয়ারের নির্দিষ্ট মূলধন কত রয়েছে? 1 লক্ষ ডিভাইডেড বাই 5 লক্ষ কত আসে দেখো তো? আমার আসে 0.2। দেখো সবগুলো মিলিয়ে কত হবে? 1। ওকে, তার মানে এই ওয়েটটা আমার কিন্তু লাগতেছে সূত্রের মধ্যে। আমি সূত্রের মধ্যে এবার মান বসিয়ে গুণ করে দিব, আমার কাজ কিন্তু শেষ। বাকি কাজটা ক্যালকুলেটর করে ফেলবে, তাও আমি করে দিচ্ছি। শেষ পার্টে চলে এসেছি আমরা, কিন্তু জাস্ট সূত্রে মান বসিয়ে দিব, প্রত্যেকটার মান আমরা জানি, তাহলে আমাদের কাজ শেষ। ওয়েট অফ ডেপ্ট, দেখো ওয়েট অফ ডেপ্ট আমি কিন্তু বের করেছি 0.4, লিখলাম 0.4 ইন্টু কস্ট অফ ডেপ্ট, আমি কিন্তু গ নাম্বারেই করেছিলাম, কত? 8%। সো লিখলাম 8 প্লাস ওয়েট অফ প্রেফার্ড স্টক বের করেছিলাম না 0.2, সেই মানটাই লিখবো 0.2 ইন্টু কস্ট অফ প্রেফার্ড স্টক কিন্তু আগেই বের করেছিলাম 9.09, লিখি 9.09 প্লাস ওয়েট অফ ইকুইটি, এটাও আমার বের করা রয়েছে 0.4, 0.4 ইন্টু কস্ট অফ ইকুইটি কত দেখো 9.30, লিখলাম 9.3। বাকি কাজ কে করবে? ক্যালকুলেটর। তোমরা ইন্ডিভিজুয়াল মান যোগ করবে, তখন দেখবে লাস্টে যে মানটা আসবে সেটা আমরা বের করি। 0.4 ইন্টু 8 প্লাস 0.2 ইন্টু 9.09 প্লাস 0.4 ইন্টু 9.3। ভাইয়া শর্টকাট করে দিচ্ছি, টোটাল হচ্ছে 8.738, 8.738%, যা হচ্ছে আমার গড় মূলধন ব্যয়। আমি উত্তর পেয়ে গেছি 8.738%। এটাই হচ্ছে আমার গড় মূলধন ব্যয় বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তার মানে কি? তার মানে হচ্ছে প্রতিষ্ঠানটি যদি 3টি উৎস থেকে মূলধন সংগ্রহ করে এবং এগুলোর গড় বের করে, তখন মানটা আসবে 8.738%। এটাই হচ্ছে ওই প্রতিষ্ঠানের গড় মূলধন ব্যয়। তার মানে প্রতিষ্ঠানটি বুঝতে পারবে তাকে যদি তার দায় মেটাতে হয়, তাহলে তাকে মিনিমাম 8.738% আয় করতে হবে। আমার ঘ নাম্বারের আনসারও শেষ। যদি আমি এভাবে কারেক্ট করতে পারি, আমি এখানেও 4-এ 4 পাবো। সবাই আশা করি এই পার্টটি তো বুঝতে পেরেছো। চলো আমরা কমেন্ট গুলো দেখে নেই। মেহেদি বলেছো 8.738%, জুবাইর বলছো 8.738%, রানা বলেছো 8.738%। তার মানে তোমরা কিন্তু সবাই ক্লাসটিতে পার্টিসিপেটিং ওয়েতে এবং সঠিকভাবে উত্তরটি দিতে পেরেছো। সবাইকে অনেক বেশি অভিনন্দন। এবার আমরা পুরো ক্লাসে একটা ব্রিফ করে ফেলি। আমরা প্রথম থেকে কি করেছিলাম? আমরা প্রথম থেকে মূলধন ব্যয়ের যেই সংখ্যাটি, সেটি মূলধন ব্যয় কি সেটা দেখেছিলাম, সংজ্ঞাটি জেনেছিলাম। তারপরে আমরা মূলধনের যে কাঠামোগুলো রয়েছে সেই কাঠামোগুলো দেখেছিলাম। মূলধন ব্যয় কেন গুরুত্বপূর্ণ সেটি দেখেছি। আমার জন্য কিভাবে এগুলোর গড় মূলধন ব্যয় বের করতে হবে সেটি দেখেছিলাম। এবং সুযোগ ব্যয় কাকে বলে সেটিও আমরা ঠিকভাবে নির্ণয় করা বা কি সেটার কনসেপ্টটি বুঝতে পেরেছি। পুরো ক্লাস জুড়ে আমরা কিন্তু মূলধন ব্যয়ের পুরো যে টোটাল সিলেবাসটি সেটি তোমাদের কাছে এমসিকিউ রূপে, সৃজনশীল রূপে প্রত্যেকটিতে নিয়ে এসেছি। তাই আশা করি তোমরা কিন্তু এই ক্লাসটিতে পুরো যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো যদি মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ এখান থেকে যতগুলো এমসিকিউ আসুক, যতগুলো সৃজনশীল আসুক, তোমরা খুব সঠিকভাবে উত্তরটি দিতে পারবে। মনে রেখো তোমরা কিন্তু সবাই মাঝখানে ক্লাসের শুরু থেকে ছিলে না, অনেকে ক্লাসের মাঝখান দিকে বা শেষ দিকে এসেছো, তাই না? যারা ক্লাসের মাঝখান দিকে বা শেষ দিকে এসেছো তাদের জন্য ভয়ের কিছু নেই। তোমরা এই ক্লাসের ভিডিওটি কিন্তু পাবে আমাদের এখানে, আমাদের যে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটি রয়েছে। দেখো 10 মিনিট স্কুল, www.10minuteschool.com এ গেলে তোমার এই পপ আপ মেনুটি চলে আসবে। এই মেনুতে যাওয়ার পরে তুমি যখন এসএসসি তে যাবে, এসএসসি অপশনে চলে যাবে। ক্লিক করার পরে তুমি কিন্তু তোমার যে সাবজেক্টগুলো রয়েছে, হিসাব বিজ্ঞান, ফিনান্স, অর্থায়ন, এই জিনিসগুলো পাবে। তাছাড়া তুমি যদি এই লাইভ ক্লাসটি খুঁজে বের করতে চাও, প্রথম থেকে আরেকবার দেখতে চাও, তখন তুমি এই যে লাইভ ক্লাস অপশনটিতে চলে যাবে।
চলে যাওয়ার পরে দেখো তোমার কিন্তু প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা লাইভ ক্লাস অপশন রয়েছে। এই যে অর্থায়ন বা ফিনান্স ক্লিক করলে তুমি ওইখানে ক্লাসগুলো এখানে খুঁজে পাবে এবং আবার দেখে নিতে পারবে। তাই তোমরা আবারও তোমাদের এই ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দাও। তোমরা যারা ক্লাসে ছিলে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি অভিনন্দন। আশা করব সামনে যে পরীক্ষাটি রয়েছে এসএসসি পরীক্ষা, সেখানে সবাই অনেক ভালোভাবে পরীক্ষাটি দিবে, ভালোভাবে পরীক্ষা শেষ করবে। সবার জন্য অনেক বেশি অভিনন্দন এবং শুভকামনা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে।